নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটার উপরে দেখো আজকে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা একটু আলোচনা করছি। তোমাদের শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যেটুকুনি সিলেবাস দেখো সে তার উপর থেকে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পেতে পারো। প্রথমে দেখো দেওয়া হয়েছে অনন্য সমীভবনের দৃষ্টান্ত। ধ্বনি পরিবর্তনের সূত্রের যে কোনো সূত্র ধরেই তোমাদের দৃষ্টান্ত চাওয়া হতে পারে, তাই এখানে সেরকমই একটি দিক তুলে ধরা হয়েছে, বৎসর থেকে বৎসর। 2 নম্বরে দেখো ধ্বনি পরিবর্তনের একটি মানসিক কারণ। কোনো কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে অজ্ঞতা হেতু বিকৃতি তৈরি হতে পারে, তাহলে এটা একটি মানসিক কারণ। তাহলে পরীক্ষায় তোমাদের মানসিক কারণ না চেয়ে দৈহিক কারণ বা অভ্যন্তরীণ কারণ বা বাহ্যিক কারণ যেরকমভাবেই হোক প্রশ্নটা কিন্তু থাকতে পারে। আমরা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্থান এবং উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন রকম বিভাজন পড়েছি। দেখো তার মধ্যে একটি দৃষ্টান্ত চাওয়া হচ্ছে, যে কোনো একটিরই দৃষ্টান্ত চাইতে পারে। তারই তো ব্যঞ্জনের দৃষ্টান্ত হচ্ছে ডয় শূন্য র ঢয় শূন্য র। তারপরে রয়েছে পার্শ্বিক ব্যঞ্জনের দৃষ্টান্ত ল। 5 দাগে দেখো অস্বরধ্বনিটি মুখবিবরের আয়তন, ঠোঁটের আকার ও জিভের অবস্থান অনুযায়ী যথাক্রমে কি কি হিসেবে একে চিহ্নিত করা হচ্ছে অস্বরধ্বনিটিকে। অর্ধবিবৃত যথাক্রমে বলা হয়েছে, অর্থাৎ মুখবিবরের আয়তন অনুসারে অর্ধবিবৃত, ঠোঁটের আকার অনুসারে কুঞ্চিত এবং জিভের অবস্থান অনুযায়ী পশ্চাৎ নিম্ন মধ্য অস্বরধ্বনিটি এই স্থানে বা এইভাবে উচ্চারিত হয়, মানে এই মুখবিবর, ঠোঁট আর জিহ্বায় এইভাবে উচ্চারিত হয়। 6 দাগে দেখো কাব্য থেকে কাব্য হলো একটি অপিনিহিতির দৃষ্টান্ত। আসলে এটা ছিল তোমার জফলায় নিহিত হস্যইকারের অপিনিহিতি। তারপরে 7 দাগে রয়েছে নীরব শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিযুক্ত রব। এখানে এই বিসর্গ সন্ধিতে হ্রস্বস্বর দীর্ঘস্বরে রূপান্তরিত হচ্ছে। 9 সঙ্গে যে হস্যই স্বরধ্বনিটি ছিল সেটি হ্রস্বস্বর, সেটি দীর্ঘই স্বরধ্বনি অর্থাৎ দীর্ঘস্বরে রূপান্তরিত হচ্ছে। 8 দাগে দেখো সংবৃত স্বরধ্বনি হলো, সংবৃত বলতেই মুখবিবরের যে উচ্চারণের অনুসারে স্বরধ্বনির যেটা সংবৃত স্বরধ্বনি হচ্ছে হস্যই আর হস্যৌ। সংবৃত বলতে মুখবিবরটা আমাদের কিছুটা মানে সংকুচিত হয় আর কি। তারপরে দেখো 9 দাগে দ্বি ব্যঞ্জন ধ্বনি কোনগুলি। সমস্ত মহাপ্রাণ ব্যঞ্জন অর্থাৎ প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলিকে ব্যঞ্জন দ্বিব্যঞ্জন ধ্বনি বলা হচ্ছে। যেমন কি না, তার মানে দ্বিতীয় আর চতুর্থ মানে খ, ঘ, ছ, ঝ ইত্যাদি প্রত্যেকটা বর্গেরই আমরা পাব। আসলে কি বলতো, যেটা অল্পপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের প্রথম ও তৃতীয় অল্পপ্রাণ ধ্বনির সঙ্গে হ ব্যঞ্জন ধ্বনি সংযুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি বর্গের দ্বিতীয় আর চতুর্থ। তাহলে বর্গের প্রথম ব্যঞ্জন ছিল ক বর্গের ক, তার সঙ্গে হ সংযুক্ত হয়ে দেখো কয়ের পরে অর্থাৎ দ্বিতীয় ব্যঞ্জন খ সৃষ্টি হচ্ছে, আর এটি হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন। এবং যেহেতু এই ক্ষয়ের মধ্যে ক আর হয়ের উচ্চারণ মিশ্রিত রয়েছে তাই এদের বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি। আর একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দেখো দ্বিতীয় বর্গ চ বর্গের চ এর সঙ্গে হ সংযুক্ত হয়ে চয়ের পরের যে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি ছ সৃষ্টি হচ্ছে। লাস্ট প্রশ্ন দেখো আজকের 10 দাগের সন্ধির কোন নিয়মে বনচ্ছায়া শব্দটি গঠিত। তাহলে এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে বলা হচ্ছে না, এখানে নিয়মটা জানতে চাওয়া হচ্ছে। তোমরা যদি এর শুধু সন্ধি বিচ্ছেদ করে দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না। এর নিয়ম হচ্ছে মানে যুক্ত চিহ্নের পূর্বে থাকবে স্বরবর্ণ এবং যুক্ত চিহ্নের পরে থাকবে ছ, তার সঙ্গে সন্ধি করে কি আসছে ছয়ের স্থানে চয় ছ। এরপরে তুমি সন্ধি বিচ্ছেদ করে দেখাও, বনচ্ছায়া থেকে আসছে বন যুক্ত ছায়া করে বনচ্ছায়া। এখানে 9 পরে যে অস্বরধ্বনি দেখো এখানে কিন্তু হসন্ত বসবে না বা হবেও না, নেইও। 9 পর যে অস্বরধ্বনিটি রয়েছে তার সঙ্গে এখানে অস্বরধ্বনি বা অস্বরবর্ণ হচ্ছে এই যুক্ত চিহ্নের আগে স্বরবর্ণ, আর যুক্ত চিহ্নের পরে ছ হচ্ছে এই ছ।
এবং সন্ধি করে আসছে বনচ্ছায়ার চয়ছ। তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এখানে যে তাড়িত ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন বা দ্বিব্যঞ্জন এগুলোরই চাওয়া হয়েছে, মানে যে এগুলোই আসবে তার কোনো মানে নেই। আমরা এই 9-এর যেটা দেখা যায়, নবম শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকরণের সিলেবাসটা বেশ বিস্তৃত আকারেই রয়েছে। সেখানে একটু পড়তে তোমাদের হয়তো বেশি হয়, কিন্তু জিনিসগুলো বুঝে গেলে তার দৃষ্টান্তও চাইতে পারে বা ডেফিনেশনও চাইতে পারে। আর MCQ এর ক্ষেত্রে তোমাদের উত্তর দেওয়াটা খুবই সহজ হবে, সেক্ষেত্রে যদি তোমরা জিনিসগুলো একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে, আজকে এতটাই তোমরা তৈরি করো।